প্রায় দেড় যুগ পর মুক্ত পরিবেশে ভোটের উৎসবে দেশ শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠের ভোটযুদ্ধের আনুষ্ঠানিক প্রচারণা। তরুণদের বহুমাত্রিক শিক্ষায় জোর তারেক রহমানের, সিলেট থেকে শুরু হলো বিএনপির ভোটের প্রচারণা। প্রতিবাদের মুখে একীভূত 5 ব্যাংকের আমানতকারীদের 2 বছরের মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত পাল্টালো কেন্দ্রীয় ব্যাংক, মিলবে 4% হারে। প্রায় দেড় যুগ পর মুক্ত পরিবেশে দেশে শুরু হলো ভোটের উৎসব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজ থেকে শুরু হলো মাঠের ভোট যুদ্ধের আনুষ্ঠানিক প্রচারণা। নিজ নিজ দলের পক্ষে ভোট চেয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করবেন প্রার্থীরা। চলবে 10 ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত। সভা, সমাবেশ, মিছিল, জনসভা আর পথসভায় ভোট উৎসবে মুখর থাকবে সারা দেশ। তবে এবারের নির্বাচন আগের চেয়ে আলাদা। পোস্টারহীন প্রচার, ড্রোনে নিষেধাজ্ঞা, সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়াকড়ি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে স্পষ্ট সীমারেখা টেনে দিয়েছে নির্বাচন কমিশন। কি করা যাবে, কি করা যাবে না, নির্দেশনা মেনে ভোটারদের কাছে যেতে হবে প্রার্থীদের। দেশে ভোটার সংখ্যা প্রায় 12,77,00,000। সাম্প্রতিক সংসদ নির্বাচনগুলোর তুলনায় এবার অংশগ্রহণকারী দলের সংখ্যাও বেশি। 59টি নিবন্ধিত দলের মধ্যে 51টি দল প্রার্থী দিয়েছে। 12 ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। এরই অংশ হিসেবে নির্বাচনী প্রচারণায় নেমেছে এনসিপি। সকালে শেরে বাংলায় কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর, কবি কাজী নজরুল ইসলাম ও ওসমান হাদির কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছে এনসিপি। দীর্ঘ 17 বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আগামী 12 ফেব্রুয়ারি মানুষ তার সেই ভোটাধিকার প্রয়োগ করবে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। দোয়া করি আমিরুল ভাই যেন সংসদ সদস্য হয়। আমিরুল ভাই সংসদ সদস্য না, ইনশাল্লাহ আমিরুল ভাই সংসদ সদস্য হলে আমরা যুদ্ধ পরবর্তী 71-এর পরে 16 আসনে কোনো মন্ত্রী পাই না, ইনশাল্লাহ মন্ত্রী পাবো। এগারবাড়ি আইসি পর্যন্ত আপনার স্বাধীনের 2 বছর পর এই ধানের শেষ দিতে আসি, আল্লাহ রহমত আর কোনো বেল যাইতে আসি না। তরুণ প্রজন্মকে দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তরের জন্য বহুমাত্রিক শিক্ষায় জোর দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান অনুষ্ঠানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে মতবিনিময় এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় তিনি সিলেট অঞ্চলকে ঘিরে পরিকল্পনার কথা তুলে ধরেন। জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজকে নিয়ে তার পরিকল্পনা। 4 কোটি পরিবারে নারীর নামে ফ্যামিলি কার্ড দেয়া হবে বলে জানান বিএনপি চেয়ারম্যান। প্রত্যেকটা মানুষের কোনো না কোনো প্রতিভা আছে। এই প্রতিভাগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। আপনি যেই লাইনে পড়াশোনা করেছেন সবসময় যে সেই লাইনে আপনি জব পাবেন এর কোনো নিশ্চয়তা নেই। এর বাইরেও যদি আপনার কোনো স্কিল থাকে যেটা আপনি ট্রেনিংয়ের মাধ্যমে সুন্দরভাবে গড়ে তুলতে পেরেছেন, শিখেছেন, আমরা সেই বিষয়টাকে আমরা বাস্তবায়ন করতে চাই। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনের সমাবেশের মধ্য দিয়ে আজ থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছে বিএনপি। এতে অংশ নেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 2 যুগ পর বুধবার রাতে তিনি সিলেট পৌঁছান। রাতেই হযরত শাহজালাল ও শাহ পরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন। বিএনপি চেয়ারম্যান একে একে অংশ নেবেন 7 জেলার সমাবেশে। মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকায় ও নারায়ণগঞ্জ জেলার 2500 উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। প্রচারণায় বিএনপির 31 দফা রাষ্ট্র ক্ষমতায় গেলে দলটি কি করবে এবং আই হ্যাভ আ প্ল্যানের পরিকল্পনা ভোটারদের কাছে বিস্তারিত তুলে ধরবেন। নিজ নিজ আসনে আজ থেকে দলের মনোনীত প্রার্থী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও প্রচারণায় মাঠে নামবেন। আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান, জানাবেন নির্বাচনী প্রতিশ্রুতি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আপনি তো সকাল থেকেই জানাচ্ছিলেন সমাবেশের খবর। তারেক রহমান কখন বক্তব্য রাখতে পারে এবং সমাবেশের প্রস্তুতি সব মিলিয়ে একটু জানাবেন আমাদের। কৌরি, সর্বশেষ তথ্য হচ্ছে যে সিলেটের যে আলিয়া মাদ্রাসায় যে জনসমাবেশটির আয়োজন করা হয়েছে সেখানে এখন পর্যন্ত এসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসে পৌঁছাননি। এটি হচ্ছে সব শেষ তথ্য। আর যেটি সকাল থেকেই জানাচ্ছিলাম সেই বিষয়টি আবার একটু পুনরাবৃত্তি করা। আসলে একেবারেই কিন্তু আলিয়া মাঠ যে পুরোটাই কিন্তু একেবারেই লোকে
লোকে লোকারণ্য নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদের একটু দেখানোর চেষ্টা করি। একেবারে কিন্তু তিল ধারণের জায়গা নেই যদি বলি যে এই যে মাদ্রাসাটি রয়েছে, অর্থাৎ এই আলিয়া মাদ্রাসা যে মাঠ একেবারেই জনসমাগম পরিপূর্ণ হয়ে গেছে চারিদিকে। যদি বলি তাহলে মানে একরকম আমরা যেহেতু মঞ্চের সামনে আছি, মঞ্চের সামনে থেকে যত দূর চোখ যায় ডানে বামে সামনে, তাতে করে শুধু লোকে লোকারণ্য, মানুষ আর মানুষ। সবারই অপেক্ষা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কখন আসবেন, এমনটা এখন পর্যন্ত এসে তিনি পৌঁছাননি, অর্থাৎ এই সমাবেশস্থলে মঞ্চে এসে পৌঁছাননি। একটু বলে রাখি যে মঞ্চে এরই মধ্যে উপস্থিত আছেন স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ, সেই সঙ্গে সিলেট সুনামগঞ্জ থেকে যারা মনোনীত হয়েছেন বিএনপি থেকে, সেই মনোনীত প্রার্থীরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে বিশেষ অতিথি হিসেবে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মানে যে বিষয়টি, এখানে আমি সর্বস্তরের যারা জনসাধারণ আছে, বিভিন্ন স্তরের নেতাকর্মী আছে, তাদের সঙ্গেও কথা বলেছি। তাদের মূল আসলে বক্তব্য যেটি হচ্ছে যে তারা একরকম খুবই উচ্ছ্বসিত এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে এক পলক দেখা এবং সেই সঙ্গে তার যে কথা, সেই প্রত্যাশাগুলোর যে বারবার তিনি বিভিন্ন সময় অনুষ্ঠানে বলেছেন, সেই প্রত্যাশার সঙ্গে একাত্মতা প্রকাশ করাই মূলত এখানকার তৃণমূল থেকে সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে আমরা দেখেছি। উচ্ছ্বাস আছে প্রত্যাশা। তারা শুধু বারবার বলার চেষ্টা করছেন যে দীর্ঘদিন পর, অর্থাৎ 17 বছরের নির্বাসিত জীবন শেষে তিনি দেশে ফিরেছেন। একই সঙ্গে বাংলাদেশে যে গণতন্ত্রের যে পথ যে সুগম হওয়ার সামনের দিকে, অর্থাৎ এই যে প্রায় 3টি নির্বাচন, একটি প্রহসনের নির্বাচন হয়েছে, সেই নির্বাচন থেকে তারা যে ভোট দিতে পারবে, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এই ব্যাপারটির মধ্যেও তাদের উচ্ছ্বাসের কোনো কমতি নেই। এতটুকু সব মিলিয়ে যদি বলি কৌরি, তাহলে বলতে হবে এখানে অপেক্ষা একরকম প্রতীক্ষায় রয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসে উপস্থিত হবেন এই মঞ্চে। তারপরই আসলে তার মূল বক্তব্য শোনার জন্য অধীর অপেক্ষায় আছে লাখো মানুষ। তারপরে সেখান থেকে হয়তো আজকের এই প্রথম সমাবেশ নির্বাচনী প্রচারণার বিএনপি সেখান থেকে মূল বার্তাগুলো নিশ্চয়ই আসবে, তখন আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। কৌরি। নিশ্চয়ই আনোয়ার, ধন্যবাদ আপনাকে। একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা 5 ব্যাংকের আমানতকারীদের প্রতিবাদের মুখে 2 বছরের মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। 2024 ও 2025 সালের জন্য ব্যাংক রেটে 4% হারে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার এই সিদ্ধান্ত জানিয়ে 5 ব্যাংকের প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 1 জানুয়ারি 2024 থেকে 28 ডিসেম্বর 2025 পর্যন্ত সময়ের জন্য ব্যক্তিগত আমানতের ওপর বার্ষিক 4% হারে মুনাফা প্রযোজ্য হবে। এর আগে গত 14 জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংক উক্ত সময়ের মধ্যে সব আমানতের ওপর কোনো মুনাফা না দেওয়ার কথা জানিয়েছিল। সিদ্ধান্তের পর সম্মিলিত ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন অনেক আমানতকারী। 2 দশক পর নির্বাচনী প্রচারণায় যোগ দিতে চট্টগ্রামে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 25 জানুয়ারি ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে মহাসমাবেশে অংশ নেবেন তিনি। এই সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ মিলিয়ে 10 থেকে 15 লাখ জনসমাগমের আশা নেতাকর্মীদের। 20 বছর পর বন্দরনগরী চট্টগ্রামে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর ঢাকার বাইরে দ্বিতীয় এই রাজনৈতিক সমাবেশে যোগ দিচ্ছেন তিনি। তার এই সফর ঘিরে চট্টগ্রামের রাজনীতির মাঠ এখন সরগরম। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে দেখা যাচ্ছে ব্যাপক উদ্দীপনা। প্রস্তুতির পাশাপাশি দলের শীর্ষ নেতাকে বরণে নানা কর্মসূচি গ্রহণ করছেন দলের নেতারা। কিভাবে চট্টগ্রাম উন্নতির শিখরে যাবে সেটির যে রোডম্যাপ উনি যে তৈরি করে রেখেছেন, সেটি চট্টগ্রামবাসী সেদিন শুনতে পারবেন। প্রিয় নেতাকে দেখবে, প্রিয় নেতার দিক নির্দেশমূলক বক্তব্য শোনার জন্য তৃণমূলের নেতাকর্মী সাধারণ জনগণ অধীর আগ্রহে বসে আছে। মঞ্চ স্থাপন সহ আয়োজন ঘিরে দফায় দফায় সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন নেতারা। সমাবেশকে স্মরণীয় করে রাখতে প্রস্তুতির কমতি রাখছেন না তারা। তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার যে নির্বাচন, সে নির্বাচন এবং জনগণের ভিতরে একটা আলাদা উৎসাহ, উদ্দীপনা এবং ইমেজ তৈরি করবে, যেটাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ দেশ অনেক বেশি উপকৃত হবে। জনগণের মাঝেও একটা উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে যে দীর্ঘদিন পর তারেক রহমান বাংলাদেশে এসছেন। আপনারা দেখেছেন তাকে 25 ডিসেম্বর কিভাবে দেশের মানুষ স্বাগত জানিয়েছে। একইভাবে চট্টগ্রামে তার আগমনকে স্বাগত জানানোর জন্য চট্টগ্রামবাসী উন্মুখ হয়ে আছে। চট্টগ্রামের 15টি সংসদীয় আসনের মনোনীত প্রার্থীদের নিয়ে প্রস্তুতি সভা করেছেন বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আজকে উৎসাহ আমরা চট্টগ্রামবাসীর মধ্যে দেখতে পাচ্ছি। এটা শুধুমাত্র রাজনৈতিক একটা সভা হবে না,
বাংলাদেশের মানুষের আগামীর বাংলাদেশ কিভাবে দেখতে চায় এবং জনগণের আকাঙ্ক্ষার একটা প্রতিফলন আমরা এখানে দেখতে পাব। নির্বাচনের ফলাফলে এটা প্রতিফলন ঘটবে আমরা বিশ্বাস করি। 2005 সালের 6 মে সবশেষ চট্টগ্রাম সফরে এসেছিলেন তারেক রহমান। সে সময় তিনি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। দলের চেয়ারম্যান হিসেবে এটাই হবে প্রথম সফর। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বসন্ত আসার আগেই রঙিন হয়ে উঠেছে কিশোরগঞ্জের করিমগঞ্জের জয়কা গ্রামের বড় হাওর। দূর থেকে দেখলে মনে হবে সবুজের গালিচার ওপর যেন ফুলের রঙিন তুলির আঁচড়। দিগন্ত জোড়া সবুজ ফসলের পাশে বিল ও খালের পাড়ে ফুটে থাকা সাদা, গোলাপি ও বেগুনি রঙের ফুলের সৌন্দর্যে ক্ষণিকের জন্য হলেও থমকে দাঁড়াবে পথিক। হাওরের এই ফুলটি মাকড়সা বা স্পাইডার ফুল নামে পরিচিত। অনেকে চেনেন হুড়হুড়ে ফুল নামেও। মূলত দক্ষিণ আমেরিকার উদ্ভিদ হলেও এদেশে হাওর বা নদীর তীরে আগাছা হিসেবে জন্মে। রঙিন ফুল ফাল্গুনেই আগেই হাওরে এনেছে বসন্তের হাওয়া। দর্শনার্থীরা বলছেন এই ফুল হতে পারে ফ্লাওয়ার ট্যুরিজমের অপার সম্ভাবনা। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো না হয় এখানকার সৌন্দর্য এখনো অনেকটাই অজানা। প্রকৃতির এই অপার সৌন্দর্য সংরক্ষণে প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ, বলছেন সংশ্লিষ্টরা। গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপের সঙ্গে উত্তেজনার মধ্যেই নতুন সমঝোতার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপের 8 দেশের ওপর শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি। তবে এটাও জানিয়ে দিয়েছেন নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন ওয়াশিংটনের। এদিকে গ্রিনল্যান্ড হস্তান্তর নিয়ে কোনো আলোচনা নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী। গ্রিনল্যান্ড নিয়ে আগ্রাসী বক্তব্য আর শুল্ক হুমকির পর এবার কিছুটা নরম সুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চল নিয়ে ভবিষ্যৎ চুক্তির কাঠামো তৈরি হয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহার করবেন না, তবে পূর্ণ মালিকানা পেতে আলোচনা চান। কড়া ভাষায় সমালোচনা করেন ফ্রান্স ও কানাডার নেতাদের। নেটোর সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চলের নিরাপত্তা রক্ষায় সবাই একমত। আমরা সামরিক শক্তি প্রয়োগ করতে চাই না, তবে আলোচনা হবে যুক্তরাষ্ট্রের মালিকানা ইস্যুতে। বৈঠক খুবই ফলপ্রসূ বলে উল্লেখ করেছে ন্যাটো। তবে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ডেনমার্কের সার্বভৌমত্বে রেড লাইন বজায় রেখেই আলোচনা হবে, তার বাইরে কিছুই না। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউজম। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও ন্যাটোর মধ্যে আলোচনা শুরু হলেও মালিকানা, সার্বভৌমত্ব আর নিরাপত্তা প্রশ্নে শেষ পর্যন্ত কোন পথে এগোয় এই সমঝোতা, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। গ্রিনল্যান্ড ঘিরে ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী অবস্থা নতুন করে সংকটে ফেলেছে ইউরোপ ওয়াশিংটন সম্পর্ক। নড়বড়ে হয়ে উঠেছে ন্যাটোর ঐক্য। এই টানাপোড়েনে প্রশ্ন উঠেছে, পশ্চিমা বিভাজন কি রাশিয়ার জন্য আশীর্বাদ নাকি লুকিয়ে থাকা কোনো অভিশাপ? পশ্চিমা বিশ্বকে বিভক্ত করা দীর্ঘদিনের লালিত স্বপ্ন রাশিয়ার। যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে স্থায়ী ফাটল ধরাতে বছরের পর বছর ভ্রান্ত তথ্য, প্রভাব বিস্তার ও কূটনৈতিক চাপ প্রয়োগ করেছে মস্কো। ন্যাটো ভাঙার স্বপ্ন রাশিয়ার কাছে নতুন নয়। ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনের আগে ন্যাটো সম্প্রসারণের আশঙ্কাকেই যুদ্ধের অন্যতম অজুহাত হিসেবে তুলে ধরেছিল ক্রেমলিন। এমন বাস্তবতায় গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত যেন রাশিয়ার জন্য এক অপ্রত্যাশিত সুযোগ। ইউরোপীয় মিত্রদের বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। এতেই মন কষাকষি শুরু ট্রাম্প ও তার ইউরোপীয় মিত্রদের। ভাঙনের শঙ্কা ন্যাটোতে। কেউ কেউ একে রাশিয়ার জন্য অসাধারণ সুযোগ বলেও মন্তব্য করেন। ধারণা করা হচ্ছিল, পশ্চিমা ঐক্য দুর্বল হলে ইউক্রেন যুদ্ধ সহায়তা কমে আসবে, যার সরাসরি লাভ পাবে মস্কো। তবে বাস্তবতা এত সহজ নয়। ক্রেমলিনের প্রতিক্রিয়া ছিল সমালোচনামূলক। পুতিনের অভিযোগ, কূটনীতির বদলে শক্তির রাজনীতি চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সেই সমালোচনায় অনুপস্থিত ছিল আত্মসমালোচনা, যখন আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ রাশিয়ার বিরুদ্ধেও পুরনো। অন্যদিকে বিশ্লেষকদের মতে, গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়লে আর্কটিক অঞ্চলে রাশিয়ার আধিপত্য হুমকির মুখে পড়বে। এছাড়া সিরিয়ায় আসাদ সরকারের পতন, ইরানের উপর যুক্তরাষ্ট্রের হুমকি, কিউবা দখলের আশঙ্কা, নিকোলাস মাদুরোর গ্রেপ্তার, সব মিলিয়ে কোণঠাসা মস্কো। ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব রাশিয়াকে সাময়িক স্বস্তি দিলেও অনিয়ন্ত্রিত ও অনিশ্চিত ট্রাম্প নেতৃত্ব ভবিষ্যতে মস্কোর জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।